নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম সত্যি একটি ভৌতিক রোমাঞ্চকর ঘটনা নিয়ে গোস্ট ফাইলসের নতুন একটি এপিসোডে। তোমাদের জানাই সবাইকে স্বাগত। তো চলো আর কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনাতে। ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়ে যেমন এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে, তো দুটো তর্কই আজও নিষ্পাপ হয়নি। বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না, অনুবীক্ষণ ও দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তারই অস্তিত্ব নেই, এই তোমাদের মতামত। তো ভূতের কথা তোমাদের মতো এতদিন আমিও বিশ্বাস করতাম না। অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি, পোড়ো বাড়িতে রাত কাটিয়েছি, ঘোর অমাবস্যা শ্মশানে ঘোরাফেরা করেছি। বেশ কিছু জায়গায় গিয়ে শিয়াল ছাড়া আর কিছুই নজরে পড়েনি। ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম। এমন সময় ব্যাপারটা ঘটলো ঠিক আমাদের পাশের বাড়িতে থাকা সমর রায় বলে একটি ছেলের কাছ থেকে। ছেলেটি দেখতে যেমন সুন্দর, লেখাপড়াতেও তেমনই উৎসাহী। বিএ পরীক্ষা দেওয়ার আগেই মাঝে মাঝে আমার বাড়িতে পড়তে আসতো। সেই সময় তার বিদ্যা বুদ্ধির পরখ করার সুযোগ আমার হয়েছিল। তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকতো বলে খুব ছোট থেকেই তাকে দেখেছি। ইদানিং অনেক দিন সমরের সঙ্গে দেখা হয়নি। শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথাও বেড়াতে গেছে। এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি। বাইরে ঝড়ের আভাস, জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উঠছে। দুই এক ফোঁটা বৃষ্টি যেন গায়ে এসে পড়লো, কিন্তু বইটা এতটা ভালো লাগছিল যে উঠে জানালাগুলো বন্ধ করতে ইচ্ছা করছিল না। হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল। ভাবলাম ঝোড়ো হাওয়া এসে হয়তো দরজাটা খুলে দিল। চোখ ফিরিয়ে কিন্তু অবাক হলাম। এই যে সমর আমার দরজায় এসে দাঁড়িয়েছে। ওর চুলগুলো কেমন উস্কো খুস্কো, মুখটা কেমন পাংশু হয়ে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি সমর, কবে ফিরলে? বইটা মুড়ে প্রশ্ন করলাম তাকে। সমর পৌঁছে আমার পাশে এসে বলল, একটু আগে। জামা কাপড় ছেড়েই আপনার কাছে চলে এসেছি। মনে হলো সমর বোধহয় জরুরি কোনো কথা বলার আছে। আপনি ভূত বিশ্বাস করেন মাস্টারমশাই? এই প্রশ্ন হাজারো জায়গায় শুনেছি। তো আমি সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, কি বলতে চাইছো বলো। মৃত্যুর পর মানুষ শেষ হয়ে যায় মাস্টারমশাই। ভূত বলুন তো আর আত্মা বলুন, তারা আছে আমাদের সাথে মাঝে মধ্যে কি দেখা দেয়। বুঝলাম কোনো কারণে সমরের খুব উত্তেজিত হয়েছে। অনেকেরই রজ্জুতে সভ্রম হয়, আধো অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে, কিংবা বদমাশ লোকের প্রতারণায় ভুলে মনে করে অশরীর কিছু একটা দেখেছে। সমরের পিঠে হাত রেখে বললাম, মাথা ঠান্ডা করে কি হয়েছে বলো তো। সমর কোঁচার খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিল। তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করলো, লখনৌতে আমার এক পিসি আছেন, আপনি জানেন বোধহয়। হ্যাঁ, তোমার কাছেই শুনেছি তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা, তাই না? সমর ঘাড় নাড়ল। পিসি বৈচিনাথ শিক্ষা সদনে পড়েন। তিনি অনেক দিন ধরে তার কাছে আমাকে যেতে চিঠি লেখেন, কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য যাওয়ার আর হয়ে ওঠেনি। তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর সময়, একেবারে ঘুরে আসি। মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম। তোমার বাবার কাছেই শুনেছি। আমি কৌচের উপরে পা দুটো তুলে ভালো করে বসলাম। আপনি শুনলে হাসবেন, এই জীবনে আমার প্রথম রেল যাত্রা। কাজেই উৎসাহের অন্ত ছিল না। প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমি নেমে প্ল্যাটফর্মে পায়চারি করতে আরম্ভ করি। গার্ডের হুইসেল শুনেই সঙ্গে সঙ্গে ছুটে কামরায় উঠে পড়ি। কিন্তু এক স্টেশনে এসে ঘটল বিপদ। এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি, হঠাৎ দেখি একটি 8-9 বছরের মেয়ে, বেশ ফুটফুটে চেহারা, কোঁকড়ানো চুল, পরনে নীলচে রঙের একটি ফ্রক, আমাকে হাত নাড়ে ডাকছে। প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে, মেয়েটি বোধহয় অন্য কাউকে ডাকছে। এদিক ওদিক চেয়ে দেখলাম না, আর তো কেউ নেই ধারে কাছে। মেয়েটি বাঙালি বলেই মনে হলো। প্ল্যাটফর্মের উপরে বেশিরভাগই অন্য জাতের জটালা। মেয়েটির সঙ্গে চোখাচোখ হতেই আমায় সে হাতছানি দিয়ে ডাকলো। ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে,
আমাকে সজাতি দেখে সাহায্য চাইছে। মেয়েটির দিকে এগিয়ে গেলাম। মেয়েটি দাঁড়িয়েছিল। আমি এগোতেই সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রামাগারের দিকে। বুঝতে পারলাম না, সম্ভবত ওই বিশ্রামাগারকে তার কোনো আত্মীয় বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়েছেন। কিন্তু না, বিশ্রামকক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবারও হাত নেড়ে ডেকে আরও এগিয়ে গেল। একধারে একটি বকুল গাছ, অজস্র বকুল ঝরে পড়েছে পথের উপরে। পাশে স্টেশনের সীমানায় রেলিং। মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়ালো। আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম। আর ঠিক সেই সময় আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না। জিজ্ঞেস করলাম, কি হলো? হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল। এদিকে চেয়ে দেখি মেয়েটি উধাও। এক নিমিষে যেন মুছে গেল। আমি ট্রেনের দিকে ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। দুরন্ত গতিতে ট্রেনটি যেন আমাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল। এতক্ষণ পরে আমি হাসলাম। এই তোমার ভৌতিক গল্প? মেয়েটি তোমাকে বোকা বানিয়ে সরে পড়েছে। বয়স কম হলে হবে কি, মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে। সমর আমার হাসিতে যোগ দিল না। গম্ভীর গলায় বলল, আমার কাহিনী এখনো শেষ হয়নি মাস্টারমশাই। আমি একটু অপ্রস্তুত হলাম। বললাম, বেশ, বলে যাও। আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম। তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন যাতে আমার বিছানা ও সুটকেস নামিয়ে রাখতে পারে। এর পরের ট্রেন রাত 9:30টায়। হাতে অঢেল সময়। সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে খোঁজ। কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে। মেয়েটির কোনো দেখা নেই। কোথাও কোনো উদ্দেশ্য নেই। স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙ্গাইল বললাম। এখানে আপনাদেরকে বলে কি, টাঙ্গাইল মানে ঘোড়ার গাড়িকে বলা হচ্ছে। তো তার কাছে জিজ্ঞেস করলো। তারা কেউ কোনো কিছু বলতে পারল না। আশ্চর্য লাগলো, চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিহ্ন হয়ে গেল। এই প্রচণ্ড দিনের আলোয় কোথাও সে সরে যেতে পারে। আশ্চর্য হবার আমার আর বাকি ছিল না। রাত 7:30 নাগাদ সারা স্টেশনে হইচই। সবাই খুব ব্যস্ত। গিয়ে খবর নিয়ে চমকে উঠলাম। দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে। অনেক লোক আহত হয়েছে, মারাও গেছে বেশ কয়েকজন। আপাতত সব গাড়ি বন্ধ। দুই একটা রিলিফ ট্রেন সাহায্য ছাড়া আর কোনো গাড়ি ছোটাছুটি করছে না। স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড়। অনেকেই আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল। ভিড় কমাতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনে 4খানা বগি একেবারে চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেছে। আমার 3 নম্বর বগিতেই আমার থাকার কথা। সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে এলো। মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত, তাহলে আমার কি অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম। সেই রাতে 2টো টেলিগ্রাম করলাম, একটা কলকাতার বাড়িতে আর একটা লখনৌতে পিসির কাছে। লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি। পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম। লাইনটা ঠিক হতে 2-1 দিন লাগবে। আবার একদিন লগ্নে রওনা দিলাম পিসিকে খবর দিয়ে। সারা রাত সেই মেয়েটির কথা ভাবলাম। বিধাতার আশীর্বাদের মতো মেয়েটি যেন আমাকে প্রাণ রক্ষা করতে এসেছিল। কিন্তু কাজ শেষ করে মেয়েটির কথা মিলিয়ে গেল। পরের দিন 11টা নাগাদ লগ্নে পৌঁছালাম। স্টেশনের পিসি এসেছিলেন। খুব ছোটোবেলায় তাকে দেখেছিলাম, তবু চিনতে অসুবিধা হলো না। পিসির চেহারা প্রায় একই রকম আছে। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন। বললেন, খবরের কাগজে ট্রেনের দুর্ঘটনা খবর পড়ে আমার যা অবস্থা হয়েছিল, কেবল মনে হচ্ছিল এর জন্য আমিই দায়ী। আমি বারবার তাকে আসতে লিখেছিলাম। তারপরে তার টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো। সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাস করতেন না, বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান। কাজেই মেয়েটির ব্যাপারটা বেমালুম চেপে গিয়ে বললাম। চা খেতে একটা স্টেশনে নামতে ট্রেনটা ছেড়ে দিল পিসি। ছুট দিয়ে ট্রেন ধরতে পারলাম না। পিসির স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ভগবান তোকে বাঁচিয়েছেন, জন্ম জন্ম যেন তো চা খাওয়ার নেশাটা থাকে। দুজনে টাঙ্গায় উঠলাম। প্রায় 8 ঘন্টার উপরে চলার পর একটি বাড়ির সামনে টাঙ্গা থামলো পিসির নির্দেশে। পিসি নেমে চিৎকার করলেন, সুন্দর সুন্দর। একটি ছোকরা নেমে এলো। আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল। পিসি পিছন পিছন আমিও উপরে উঠলাম। মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখে পিসি বললেন, এই ঘরটা তোর, যা জামা কাপড় ছেড়ে নে, আমি জল খাবারের বন্দোবস্ত করছি। শরীর খুবই ক্লান্ত ছিল। ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের উপর নিজেকে ছড়িয়ে দিলাম। এক কোণে একটা টেবিল,
তার উপরে বাতিদান, একটা আলনা, একটা ছোট খাট, দেওয়ালে টাঙানো গোটা তিনেক ছবি। সামনের ছবিটার দিকে চাইতেই আমার সমস্ত শরীরের ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হলো। যেন কম্পনের মতো আমি কেঁপে উঠলাম, উঠে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে। তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম, পিসি, পিসি। পিসি বোধহয় নিচের রান্নাঘরে ছিলেন। কোনো সাড়া পেলাম না, কিন্তু পিসিকে আমার একান্তই প্রয়োজন। আমি তড়িঘড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে আবার ডাকলাম, পিসি, ও পিসি। এতক্ষণ আমার ডাক পেয়ে পিসির কানে পৌঁছালো। হন্তদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন, কী রে, কী হয়েছে? একটু এই ঘরে এসো তো। আমি এক ছুটে আবার উপরে ঘরে এসে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে পিসি এলেন একটু পরে। কি হলো রে তোর? শরীর খারাপ হয়নি তো? এত ঘামছিস কেন? জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে ফেললাম। বললাম, না, শরীর আমার ঠিকই আছে, কিন্তু এই ছবিটা কার? এই যে ছবিটা। হাত দিয়ে সামনে ফটোটা দেখালাম। পিসি বললেন, ওটা ওটা তো টুনুর ফটো, আমার মেয়ে টুনু। তোমার মেয়ে? হ্যাঁ, তাকে তুই দেখিসনি। তোর জন্ম হওয়ার বছর খানিক আগে টুনু মারা গেছে। টাইফয়েড হয়েছিল, বোধহয় বছর 8 বয়স হয়েছিল। শেষের দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো, কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলাম। পিসি বলল, কিন্তু কি রে, কিছু বলবি? তুমি কি বিশ্বাস করবে পিসি? বিশ্বাস করার কথা নয়, কথাটা বল, তবে তো বুঝবো বিশ্বাস করার কথা কিনা। পিসি আমার অঙ্গি ভঙ্গিমা রীতিমতো দেখে বিস্মিত হলেন। টুনু দিদির সঙ্গে আমার দেখা হয়েছিল পিসি। আমার কথা শেষ হওয়ার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন। ভাবলেন নির্ঘাত ছেলেটির মাথা খারাপ হয়েছে। একটু একটু করে সব বললাম। যখন শেষ করলাম, পিসির চোখের দিকে টস টস করে জল পড়ছে। পিসি বিজ্ঞান পড়েন, কিন্তু এই কথাটির প্রতিবাদ করলেন না, কিছু অবিশ্বাসও করলেন না। শুধু বললেন, টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে। এবার সমর আমার দিকে ঘুরে বসল। বলুন মাস্টারমশাই, কি করে এটা সম্ভব? মারা যাওয়ার পর আত্মার স্নেহ, দয়া, মায়ার আকর্ষণ থাকে। নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে এই মরলোক ছেড়ে? বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আম গাছের একটি ডাল জানালার পাল্লায় মাথা ঠুকছে অনবরত। জলের ঝপটায় ঘরের আধখানিক ভিজে গেছে। সেই দিকে চেয়ে চুপ করে রইলাম। কি উত্তর দেব সমরের প্রশ্নের? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া কিছু নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য আবার কি পৃথিবীতে ফিরে আসে? তাও কি সম্ভব? তো এই ছিল আজকের গোস্ট ফাইলসের ঘটনা। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে গোস্ট ফাইলকে সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ফিরে আসবো নতুন এক এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট।